নমস্কার। আজকের খবরের দুনিয়ায় আপনাদের স্বাগত। আজকের আলোচ্য বিষয় হলো বাংলাদেশ বয়কট। আপনারা এতদিন দেখে এসেছিলেন বা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে উঠেছিলেন যে বাংলাদেশের মানুষের বিভিন্ন সময় ভারতীয় পণ্য বয়কটের ডাক। বিভিন্ন লোক বিভিন্ন সময় ভারতীয় পণ্য বয়কটের ডাক দিত এবং সেই নিয়ে আন্দোলন হতো। এখন পরিস্থিতি বদলে গেছে। এখন ভারত উল্টে নিজেই বাংলাদেশকে বয়কট করছে। প্রথমে বাংলাদেশের আমদানি বয়কট করছে, এরপরে রপ্তানিও বন্ধ করবে। এতদিন আমরা কি দেখতাম? বাংলাদেশের কোনো বিশিষ্ট নেতা ভারতবর্ষে এসে চিকিৎসা করাতো, হার্টের ট্রিটমেন্ট করাতো বা প্রেসমেকার বসাতো, কোনো না কোনো ট্রিটমেন্ট করার পর কলকাতার মার্কেট থেকে তাদের আত্মীয় পরিজনদের জন্য বিভিন্ন রকমের সামগ্রী কেনাকাটা করে নিয়ে তারা বাংলাদেশে ফিরে যেত। পরবর্তীকালে সেই শাড়ি-টাড়িগুলো তারা বিভিন্ন লোককে উপহার দিত। যখন সেটা পুরনো হয়ে যেত, সেই পুরনো শাড়ি বর্জন করে বা আগুনে পুড়িয়ে তারা ভারতীয় পণ্যের বয়কটের ডাক দিত। আর যারা সেখানে উপস্থিত হয়ে থাকতো, ভিড় হয়ে থাকতো, তারা কি করত? ভারতের চালে সেদ্ধ করে ভাত খেয়ে তারাই এসে এই বয়কটে অংশগ্রহণ করত। ভারতের নামে বিভিন্ন সময় বিভিন্ন রকমের শোষণের অভিযোগ করেছে। প্রতিবারই দেখা গেছে যে প্রতিটি অভিযোগ মিথ্যা। এর আগে আপনারা জানেন ইলিশ মাছ নিয়ে এদের একটা বক্তব্য ছিল যে ভারতবর্ষে সমস্ত ইলিশ মাছ নিয়ে যায়। শেখ হাসিনা চুক্তি করার ফলে বাংলাদেশ প্রতি বছর ভারতবর্ষকে প্রচুর পরিমাণে ইলিশ মাছ রপ্তানি করে, আর দেশের মানুষ ইলিশ মাছ খেতে পারে না। সেখানে এত কম পরিমাণে থাকে, সেই ইলিশ মাছ এত দাম বেড়ে যায় যে বাংলাদেশের মানুষ সেটাকে ছুঁতে পারে না। গত বছর এরকম ইলিশ বয়কটের ডাক দেওয়া হয়েছিল। পরবর্তীকালে তাদের সরকার আর থাকতে না পেরে কিছু ইলিশ এখানে পাঠিয়েছিল। তো গত বছর তো ইলিশ ছিল বাংলাদেশে, তার কি দাম কমেছিল? উত্তর হলো না। সব অভিযোগের মতো এই অভিযোগও মিথ্যে। কারণ ভারতবর্ষের মানুষ ভারতের এত ইলিশ মাছ তারা পায়। ভারতীয় ইলিশ দামেও সস্তা, গুণমানেও ভালো। তাদের কোন দরকার পড়েছে বাংলাদেশ থেকে ইলিশ কিনে বেশি দাম দিয়ে খাওয়ার? আর বাংলাদেশ থেকে যে ইলিশ মাছগুলো আসে সেগুলো সরাসরি না এসে কোল্ড স্টোরেজের মাধ্যমে আসে। বহুদিন ধরে থাকার ফলে সেগুলো হলুদ হয়ে যায় এবং তার টেস্ট পাওয়া যায় না। তার চেয়ে ছোট জাতের ভারতীয় ইলিশ অনেক বেশি সুস্বাদু। তাই ভারতীয়রা ভারতীয় ইলিশই খেতে পছন্দ করে। গত বছর গ্রহণ করেনি। এবছর তারা বাংলাদেশের লোকেরা থাকতে না পেরে সেখানকার সরকার প্রথমেই বেশ কিছু ইলিশ পাঠিয়েছে, কিন্তু এদেশে বিক্রি হচ্ছে না গতবারের মতোই। কেননা বেশি দাম দিয়ে অসুস্বাদু জিনিস কিনে লাভ নেই। এটা তো গেল হচ্ছে তাদের ইলিশের প্রতি একটা অভিযোগের ব্যাপার। এছাড়া তাদের অভিযোগ শেষ নেই। তাদের অভিযোগের বিষয় এর আগেও আপনারা জানতেন যে বাংলাদেশে নাকি প্রচুর পরিমাণে ভারতীয় চাকরি করে। তো ভারতীয় যখন চাকরি করে, কোথায় চাকরি করে? বাংলাদেশে আছে কি? কোন সংস্থায় চাকরি করে? এমন কোন কোন সংস্থা আছে যে ভারতবর্ষ থেকে প্রচুর পরিমাণে লোক গিয়ে সেখানে চাকরি করতে পারে? হয়তো দু একটা উপযুক্ত পোস্টে চাকরি করতে পারে। তাদের মধ্যে লক্ষ লক্ষ লোক, বহু মানুষ, কোনো একজন মানুষ নয়। আসিফ নজরুলের কথা আমি বলছি না, এরকম ধরনের আরো অনেক মানুষ টিভিতে এসে দিনের পর দিন এরা প্রচার করে গেছে প্রচুর পরিমাণে ভারতীয় অবৈধ উপায়ে, তাদের কোনো কাগজপত্র নেই, বাংলাদেশে কাজ করে যাচ্ছে। কথা হচ্ছে তোমরা ধরছো না কেন? এখন কোন গভর্নমেন্ট হয়েছে? এখন তো হাসিনার গভর্নমেন্ট নেই। এইসব মিথ্যে কথাগুলো বলা দিনের পর দিন বলে ভারত বিরোধিতা চালিয়ে গিয়েছে। এরপরে তারা বলে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। তারা একবারও বলে না যে সীমান্ত লোকে যাবে কেন। ভারতীয় সৈন্যবাহিনী তো আর বাংলাদেশে ঢুকে মানুষ হত্যা করে চলে আসছে না। সীমান্ত পেরোতে গেলে সীমান্ত
গুলি চালাবে না? তাহলে তারা কি বলতে চাইছে? তাদের অনেক সাংবাদিককেই দেখতে যাই, তারা প্রশ্ন করে গুলি চালাবে কেন? তারা ধরুক। এমন একটা তারা কথা বলছে যেন 20-30 মিনিটের অন্তর অন্তর এই বিশাল সীমান্ত জুড়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী রয়েছে। সেটা কি সম্ভব? আর যদি থেকেও থাকে, তারা যদি বলে কোনো অনুপ্রবেশকারীকে দেখলে থামতে বলে, তারা কি থামবে? যদি তারা না থামে, আর তারা যদি একা না হয়, একাধিক ব্যক্তি হয়, তাদেরকে কিভাবে ধরবে? তাদেরকে কি চাপটে গিয়ে ধরবে? তাদের কাছেও তো অস্ত্র থাকতে পারে। আর সব জায়গায় কি প্লেন ল্যান্ড, সমতল ভূমি যে সেখান থেকে তারা পার হচ্ছে? কোথায় নদী নালা, কোন জায়গাতে গর্ত, পাহাড়, ছোটখাটো বিভিন্ন রকমের উপত্যকা রয়েছে, সেই সব জায়গাগুলোকে কেন্দ্র করে যেখানে কাঁটাতার নেই সেখান থেকে টপকানোর চেষ্টা করছে। এমনকি কাঁটাতার তিনিও টপকানোর চেষ্টা করে, অথচ গুলি করা চলবে না। এরপর হচ্ছে ভারত ইদানিং পুশব্যাক, অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রে পুশিং, অর্থাৎ বাংলাদেশিদের, ভারতবর্ষে তো প্রচুর সংখ্যায় রয়েছে, বাংলাদেশিরা প্রত্যেকে জানে যে কি পরিমাণ বাংলাদেশি ভারতের মধ্যে অবস্থান করছে। শুধু হিন্দু নয়, মুসলমানও প্রচুর। প্রতিটি রাজ্য থেকে প্রথমে তারা ঢোকে হচ্ছে কলকাতা বা ত্রিপুরা বা আসাম, সেখান থেকে চলে যায় সারা ভারতবর্ষে। আজকে ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জায়গা থেকে অভিযান চালিয়ে তাদের কিছু কিছু করে ধরা হচ্ছে, ধরে তাদের পুশব্যাক করা হচ্ছে। এখন বাংলাদেশের সাংবাদিকরা এটা তুলে ধরেছেন যে এগুলি একটি বৈধ উপায়ে একটি সংস্থার মাধ্যমে এটা করতে হবে, কেননা যাদেরকে পাঠানো হচ্ছে তারা নাকি অধিকাংশই বাংলাদেশের নয়, সেটা নাকি ভারতীয় বা অন্য কোনো দেশের, এই বলে অভিযোগ চালানো হচ্ছে। অথচ এদের সাথে 2 মিনিট কথা বললেই কিন্তু বুঝতে পারবেন এরা প্রত্যেকেই বাংলাদেশি। আচ্ছা, বৈধ উপায় বলতে কি? কোনো একটি সিস্টেম বা কোনো একটা সংস্থা রইল বাংলাদেশের তরফ থেকে বা ভারত বা বাংলাদেশের তরফ থেকে, তাদের কাছে গিয়ে এই নামের লিস্ট দেখানো হলো, তারা খোঁজখবর নিয়ে দেখলো যে তারা বাংলাদেশি কিনা, তবে তারা গ্রহণ করবে। এর আগে এই চেষ্টা করা হয়েছিল, বহুবার করা হয়েছিল। এই তদন্তের নামে, তাদের খোঁজখবর নেওয়ার নামে তারা দীর্ঘ সময়, বছর পর বছর কাটিয়ে দেয়। বছরের শেষে দেখা গেল যে 1000 জনকে যদি লিস্ট পাঠানো হয়, তাদের মধ্যে 2-5 জনকে হয়তো তারা গ্রহণ করবে, আর বাদ বাকিদের বলবে না এরা বাংলাদেশি নয়। তো এখন কি করছি, ভারত একটা সুন্দর সিস্টেম নিয়েছে, তাদেরকে বিভিন্ন যে কাঁটাতার আছে যেখানে 2 দেশের সীমান্ত, যেখানে নোম্যান্স ল্যান্ড আছে, সেখানে গিয়ে ছেড়ে দিয়ে আসছে। অথবা বাংলাদেশের যে সুন্দরবন আছে, যেখানে অল্প জল, অর্থাৎ হাঁটু জল বা কোমর জল রয়েছে, সেখানে গিয়ে নামিয়ে দিয়ে আসছে। তা এখন তারা যদি বাংলাদেশের না হয়, তা বাংলাদেশ গ্রহণ করবে কেন? আর যদি ভারতীয় হয়, গ্রহণ করবে না। এরা বলছে নাকি এরা সমস্ত ভারতীয়। তো ভারতীয় যদি হয়ে থাকে, তাহলে এগুলো তারা তো আর বাংলাদেশ চিনবে না, বাংলাদেশের পথঘাট রাস্তাঘাট চিনবে না। আমার একটা প্রশ্ন হলো, তাদেরকে কোন আশ্রয় শিবিরে রাখা হয়েছে? তাদেরকে কোথায় খাবার দাবার দেওয়া হচ্ছে? তাদের কি রাষ্ট্রসংঘের কাছে কি হ্যান্ড ওভার করা হচ্ছে যে এগুলো ভারতীয় লোকেরা আমাদের ভারতীয়দেরকে আমাদের দেশের নাগরিক বলে চালিয়ে দিচ্ছে, যেহেতু এদের ভোটার কার্ড বা আধার কার্ড নেই বলে? তা তো সেখানে রাখেনি। তারা তাদের রাস্তা চিনিয়ে রীতিমতো বিজিবিকে বলে, বাংলাদেশের সরকারকে বলে, তারা তাদের নিজের দেশে, নিজের বাসস্থানে, নিজের আত্মীয় পরিজনদের কাছেই ফিরে গেছে। তারা যদি ভারতীয় হতো, তারা তো তাদের কোনো আত্মীয় পরিজন বাংলাদেশে থাকতো না, তাদের কাছে যেত কি করে? এখন প্রশ্ন তুলবেন, ভারতীয়দের কোনো আত্মীয় পরিজন কি বাংলাদেশে নেই? কোনো এক সময় ছিল হয়তো, তাও হিন্দুদের হয়তো কিছু এখনো হয়তো থেকে থাকবে, তাদের সাথে এখনো বিশেষ যোগাযোগ নেই। আর কেউই ভারতীয় নাগরিক হয়ে বাংলাদেশে থাকতে চাইবেন না, কারণ বাংলাদেশে আছেটাই। আর এই অভিযোগ কিন্তু এরা বছরের পর বছর ধরে চালিয়ে এসছে। আমার প্রশ্ন হলো, তখন বাংলাদেশ এই যখন অভিযোগ দিনের পর দিন বিভিন্ন রাজনৈতিক দল এবং সংবাদ মাধ্যম চালিয়ে এসছে উদ্দেশ্য প্রণোদিতভাবে, তখন বাংলাদেশের বুদ্ধিজীবীরা বা সাংবাদিকরা কোথায় ছিলেন? তারা প্রশ্ন করতে পারেননি।
বারবার করে বলা হয়েছে বাংলাদেশ থেকে সবকিছু শোষণ করে নিয়ে যাওয়া হচ্ছে ভারতবর্ষ নাকি আগ্রাসন চালাচ্ছে। কোন দিক থেকে আগ্রাসন? বাংলাদেশের কি আছে? বাংলাদেশের মধ্যে কি অনেক খনিজ তেল আছে যেটা নিয়ে যাচ্ছে, বা প্রাকৃতিক গ্যাস যেটা ভারতবর্ষ পাইপলাইনের মাধ্যমে করে বা চুরি করে নিয়ে যাচ্ছে? এরকম কি নিদর্শন দেখাতে পারবেন? উত্তর হলো না। তাহলে কি বাংলাদেশ থেকে সোনা নিয়ে যাচ্ছে? কি আছে বাংলাদেশে যেটা বাংলাদেশ ভারতবর্ষকে দিতে পারে আর যেটা ভারতবর্ষের নেই? এইসব অভিযোগ দিনের পর দিন প্রচারের ফানুষের মাধ্যমে ফুলিয়ে ফুলিয়ে তোলা হয়েছে, তুলে এক শ্রেণীর মানুষকে ভারত বিদ্বেষী করে তোলা হয়েছে। তাদের অবস্থা এমন, ভারতের সাথে যদি অন্য কোনো দেশের যদি ক্রিকেট ম্যাচও হয়, তারা ভারতকে হারানোর জন্য সেই দলকে সাপোর্ট করে। বাংলাদেশের তো সাধ্য নেই সেটা ছেড়ে দিতে। এবং ভারতীয়দের বলে কি না, পিচ চুরি করে, ভুয়া ভুয়া এসব নাকি ডায়লগ দেয়। তো ভারতবর্ষ এর আগেও বহু জায়গায় ক্রিকেট ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে, আগামী দিনেও চ্যাম্পিয়ন হবে। আজ যে বাংলাদেশ টেস্ট ক্রিকেট খেলতে পারছে তার পেছনেও ভারতীয় ক্রিকেট কর্মকর্তারা অবদান অনেক রয়েছে। এটা কি অস্বীকার করতে পারবে? বাংলাদেশের স্বাধীনতার পেছনেও অবদান রয়েছে। এমনও অভিযোগ তোলে বাংলাদেশি বিভিন্ন ধরনের যারা সৈন্যবাহিনীর লোকেরা আছে, তারাও নাই কোথায় কল্পকথা বলে যে যখন ৭১-এর যখন স্বাধীনতা মুক্তিযুদ্ধ যখন হচ্ছে, মুক্তিযুদ্ধ থেকে জিতে যাওয়ার পর ভারতের সৈন্যবাহিনী যখন ফিরে আসে, ট্রাঙ্কে করে ট্রাঙ্ক সেখান থেকে জিনিসপত্র নিয়ে আসে। এখন বাংলাদেশিদের সেই সময় সমস্ত রকমের ট্রেনিং দেওয়া হয়েছিল ভারতীয় মাধ্যমে, তাদের অস্ত্র দিয়েছিল এই ভারতীয়রাই। এমনকি ১ কোটি মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেছিল এই ভারতীয়রা। তাদের জন্য ভারতীয় সৈন্যরা তাদের সাথে গায়ে গা লাগিয়ে একই সাথে যুদ্ধ করেছে এবং প্রচুর পরিমাণে ভারতীয় সৈনিক মারাও গেছে। তারা এক কথায় বলে দেয় সেটা সেই সহযোগিতা করার জন্য ধন্যবাদ। এখন এত কিছু করার পরে যদি যুদ্ধের পরে পাকিস্তানের সৈন্যবাহিনীর কিছু যদি গোলা বারুদ যদি থেকে থাকে, সেগুলো যদি তারা যদি সিজ করেছে, যেগুলো রয়েছে সেগুলো যদি নিয়ে আসার চেষ্টা করে, তখন আবার তাদের থেকে শুনতে হয় না এগুলো হচ্ছে বাংলাদেশের সম্পদ। তো এতদিন তোমরা যাদের থেকে অস্ত্রশস্ত্র নিলে, ট্রেনিং নিলে, খাবার দাবার খেয়ে তোমার এখানে অভিযান চালালে, যে ভারতীয়রা সাহায্য করলো, তাদের কোনো অবদান নেই? এমনকি গল্প কথা বলে ভারতীয় সৈনিকরা নাকি সেখান থেকে কমরও তুলে নিয়ে চলে আসছে। মানে বুঝুন। তা আমার প্রশ্ন হলো, কমরটা কি সোনার ছিল? তো এখন গল্পের গরু গাছে ওঠে, সামনাসামনি তো কিছু বলতে পারে না। হিন্দু বিদ্বেষ থেকেই কিন্তু ভারত বিদ্বেষ। আমি এখনই একটি হিন্দু জাতির দেশ, তারা এত উন্নত হয়ে গেছে, আন্তর্জাতিক স্থানে তারা এখন ৪র্থ স্থানে অধিকার করে বসে রয়েছে, কি অর্থনীতিতে, কি সামরিক ক্ষেত্রে। এটা কি সহ্য করতে পারে? কত সাদা চামড়ার দেশই তো সহ্য করতে পারছে না। কোনো মুসলিম দেশ তো পারেনি, সৌদি আরবও পারেনি, ইরানও পারেনি, ইরাকও পারেনি, কুয়েত পারেনি, কাতারও পারেনি, এমনকি টার্কিও পারেনি। কোনো মুসলিম দেশ পারেনি, কিন্তু ভারতবর্ষ কিন্তু পেরেছে। এই জন্য বাংলাদেশিরা বারবার বলে আসতো ভারত বাংলাদেশের কাছ থেকে তাকে শোষণ করে যাচ্ছে। শোষণ করার কি ছিল তারা কিন্তু একবারও বলতে পারেনি। এখন কি করেছে ভারতবর্ষ? উল্টো বয়কটের ডাক দিয়েছে। একে একে তাদের ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটিস বন্ধ করে দিয়েছে। তাদের ওখানে বিভিন্ন রকম স্থল পথের মাধ্যমে বাণিজ্য নিষিদ্ধ করেছে। গতকালও দেখলাম ৯টি পণ্য নতুন করে ভারতবর্ষে আমদানি স্থল পথে বন্ধ করেছে, এর মধ্যে পাটও রয়েছে। এতদিন পর্যন্ত বাংলাদেশের নাগরিকরা, সাংবাদিকরা বলতো বাংলাদেশের সোনালী পাট জলের দরে ভারতবর্ষ নাকি লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে। ভারতবর্ষ এখন কি করলো? তার নিজের দেশের পাট উৎপাদনে সহায়তা করার জন্য তারা বলল যে আমরা আর স্থলপথে তোমাদের পাট নেব না, পাট সহ আরো ৯টি পণ্য নেব না।
এই পণ্যগুলো তোমরা যদি পাঠাতে চাও, তোমরা জলপথে বন্দরের মাধ্যমে, অর্থাৎ মুম্বাইয়ের নবসেনা বন্দর মাধ্যমে তোমরা পাঠাতে পারো, অর্থাৎ ঘুরপথে। তার কস্টিং পড়ে যাবে প্রচুর। হিসাব করে দেখা গেছে এই 9টি পণ্য বাংলাদেশ রপ্তানি করে 1 বছরে পেত প্রায় 14,77,00,000 প্রায় 6,500 কোটি টাকা বাংলাদেশি টাকার অঙ্কে হয়। এটা তাহলে বাংলাদেশের লস হলো। একের পর এক এই জিনিসগুলো নিষেধাজ্ঞা কিন্তু চলতে থাকছে, আগামী দিনেও চলতে থাকবে। আগামী দিনে আমার একটা বক্তব্য হলো, বাংলাদেশ এখন বারবার করে চাইছে ভারতের সাথে কথা বসতে চাইছে। বাংলাদেশ কথা বলতে চাওয়া মানে তাকে পাত্তা দিলে কি হবে? তারা শুধু চাইবে, তাদের সাথে কি কথা বলার আছে? তারা এসে বলবে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে গঙ্গা চুক্তি রয়েছে সেটি 26 সাল নাগাদ সেটি শেষ হয়ে যাচ্ছে। তারা বলবে ওটাকে নবায়ন করো। ভারতবর্ষ বলেছে আর নবায়ন করবো না। তারা বলবে চাল আরো কম পয়সায় দাও, চাল, ডাল, তেল, ডিম, বিভিন্ন জিনিস তারা চাইবে। তারা বলে ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটিস আবার করে দাও। শুধু দিতেই হবে। অথচ তারা বাংলাদেশে পদার্পণ করেই বলবে ভারত শোষণ করছে, ভারতের আগ্রাসন। 1 ইঞ্চি জমি যে অধিগ্রহণ করেনি তাকে বলে দেবে যে ভারত নাকি আগ্রাসন করছে। তাই ভারতবর্ষ ঠিক করেছে বাংলাদেশকে ধীরে ধীরে পুরোপুরি বয়কটের দিকে যাবে। এখন পর্যন্ত তারা আমদানি বন্ধ করেছে ভারতবর্ষ, এরপরে রপ্তানিটাও বন্ধ করে দেবে। এর আগে নাগরিক ভিসা বন্ধ করেছিল, তারপর মেডিকেল ভিসা খুব কমিয়ে দিয়েছে। যখন নাগরিক ভিসা বন্ধ করলো সেটা তো কোনো ব্যাপার না। যখন মেডিকেল ভিসা বন্ধ করলো তখন বললো কি মেডিকেল ভিসা বন্ধ করতে বাংলাদেশের লাভ হবে, ভারতের তো ক্ষতির পর ক্ষতি। কলকাতার মানুষরা নাকি না খেতে পেয়ে মরে যাবে। আর তাদের এর ফলে কি হবে? উন্নতি হবে, তাদের দেশে একটা ইনফ্রাস্ট্রাকচার গড়ে উঠবে, পরিকাঠামো গড়ে উঠবে। তাদের মোহাম্মদ ইউনিস নাকি চীনে গেছে, চীন জয় করে এসছে, চীনের সাথে কথা হয়েছে। চীনের কান্নান প্রদেশে প্রচুর হসপিটাল রয়েছে, বাংলাদেশের রোগীরা নাকি সেখানে গিয়ে ট্রিটমেন্ট করাতে পারবে। তো করাক, তারা যাক। এখন আর তাদের কি হয়েছে? তাদের মুখে কোনো কথা রয়েছে? করতে তো পারছে না। এখন আর কারোর মুখে শুনবেন না, কোনো বাংলাদেশিদের মুখে শুনবেন না যে ভারতীয় পণ্য বয়কটের। সকাল থেকে রাত পর্যন্ত যারা ভারতীয় পণ্য ব্যবহার করে বেঁচে রয়েছে তারাই আবার ভারতকে নিন্দা করে, আবার ভারতকে গাল দেয়। যাদের স্বাধীনতা যুদ্ধটাও ভারতের অবদান, তারা বিভিন্ন কারণে এবং অকারণে বলে ভারত আগ্রাসন করছে, ভারত শোষণ করছে। তাই আমি বলবো বাংলাদেশকে পাত্তা দেওয়ার কোনো দরকার নেই। বাংলাদেশও একটি পাকিস্তানের মতোই ভিখারি রাষ্ট্র। তারা শুধু চাইবে আর চাইবে। যদি কথা হয় তারা কি বলবে? আপনারা পুশিংটা বন্ধ করুন, আমাদেরকে আরো জলের ব্যবস্থা করুন, নতুন করে আবার চুক্তিটা নবায়ন করুন, সীমান্তে গুলি চালানো বন্ধ করুন, তারপরে আরো বেশি করে চাল দিন, তেল দিন। কথায় কথায় তারা আগে বলতো আমরা ভারত না দিলে কি হবে, আমরা টাকা দিয়ে কিনি। তোমরা যদি টাকা দিয়ে কিনতে পারো তো অন্য দেশ থেকে কেন, তোমাদের যখন ক্ষমতা আছে নিয়ে আসো। ভারতকে যখন এত বিদ্বেষ করো, তোমরা আসছো কেন ভারতে? তোমাদের তো সেই নারী পুরুষ সেই যে স্বাধীনতার পর থেকে চলছে, একদম পুরো 47 সাল থেকে চলছে, প্রতিদিন চলে আসছে। ভারতে না আসতে পারে তাদের শান্তি নেই। পাকিস্তান এবং অন্য দেশগুলো, নেপাল, ভুটান, অন্যান্য বিভিন্ন দেশ রয়েছে, সেখানে দারিদ্রতা রয়েছে, সেখানে অনেক ক্ষোভ রয়েছে, কিন্তু তারা কিন্তু তাদের দেশ ছেড়ে যায় না। একমাত্রই বাংলাদেশ নিজের দেশের জনসাধারণকে খাওয়াতে পড়াতে পারে না, যে কারণে তাদের নাগরিকরা সুযোগ পেলেই তাদের দেশ ছেড়ে ভারতে বা অন্য কোনো দেশে চলে যায়। আর এই যে চলে যাচ্ছে, চলার পরও তাদেরকে যে তাদের নাগরিককে গ্রহণ করবে, তারাও তো সে পরবর্তীকালেও তাদের ভারত যে নিজের খরচে তাদেরকে যে পাঠিয়ে দিচ্ছে, তাতেও তাদের অসুবিধা। আমি তো বলবো এরপরে আর পাঠানোর দরকার নেই। যেখানে বাংলাদেশি সন্দেহে যাদেরকে তোমরা ভারতবর্ষ যেখানে বিভিন্ন রাজ্যে যে গ্রেপ্তার করছে, তাদেরকে নিয়ে যাচাই বাছাই করে দেখো, ভালো করে তদন্ত করে দেখো যে তারা আদৌ ভারতীয় কিনা। যদি ভারতীয় না হয়, তারা যদি বাংলাদেশি হয়ে থাকে,
আর বাংলাদেশ যদি নিতে না চায়, তার মানে তারা অন্য গ্রহের জীব। এখন অন্য গ্রহের জীবের সাথে কি ধরনের ব্যবহার করা হবে তার তো কোনো আইনে লেখা নেই। আর তারা তো, বাংলাদেশ তো এর মধ্যেই দুর্নাম তো দিয়েই দিয়েছে যে বাংলাদেশের বিভিন্ন সময় এই 15 বছর যে হাসিনা যে সরকার ছিল, বিভিন্ন ক্ষেত্রে গুম করার পেছনে ভারতীয়দের অবস্থান এখানে রয়েছে। তো ভারতবর্ষ এখন বয়কট চালিয়ে যাবে। ভারতবর্ষ আর গঙ্গা চুক্তি নতুন করে রিনিউ বা নবায়ন করবে না। এবার তোমরা কি হবে, বাংলাদেশের লোকেরা জল পাবে কি অন্য কিছু পাবে, তোমরা তোমাদের ব্যবস্থা করে নাও। কারণ তোমাদের প্রতি আমরা বুঝে গেছি, প্রথম যখন তোমরা হাসিনা সরকার ভেঙে গিয়েছিল, পাকিস্তানের সাথে সম্পর্ক করছিল, আমরা খুব আশ্চর্য হয়েছিল। তখনও বুঝতে পারিনি যে তোমাদের রন্ধে রন্ধে ভারত বিদ্বেষ, তোমাদের ওই মুখের যে অভিনয়টা, তখন আমরা এর আগে বুঝতে পারিনি। এখন আমরা বুঝে গেছি যে বাংলাদেশ কত বড় শত্রু দেশ ইন্ডিয়ার পক্ষে। সুতরাং তোমাদের জন্য কোনো কম্প্রোমাইজ নেই, তোমাদেরকে আমরা এইভাবে ছাড়বো না। তোমাদেরকে প্রতিটা কোনো রকমের সুযোগ সুবিধা ভারতের থেকে আশা করবে না। তোমরা নিজেদের ক্ষমতায় যা পারো করো, তোমাদের দিকে আমরা যাবো না, কোনো কিছুতেই থাকবো না। আমরা আমদানি রপ্তানি সমস্ত কিছু বন্ধ করে দিয়ে দরকার পড়লে আকাশপথ বন্ধ করে দেবো। ভারতবর্ষ তোমাদের উপর নির্ভরশীল নয়, ভারতবর্ষ তোমাদেরকে কোনো রকম প্রয়োজন নেই, তোমার সাথে কোনো সম্পর্ক রাখারই দরকার নেই। তোমার সম্পর্ক রাখলেই তো চাইবে, আর এই চাওয়া দেওয়াটা কতদিন চলবে? সুতরাং সব কিছু বন্ধ রাখার জন্যই আমি ভারত সরকারের কাছে আবেদন জানাই। নমস্কার, ভালো থাকবেন। আর যদি আমি যে কথাগুলো বললাম তার সাথে যদি সহমত হন, তাহলে কমেন্টসে লিখে পাঠাবেন।